মিনিট, আমি শার্ক ট্যাঙ্ক চলছে না এখানে, আমি বেটার ডিল দিচ্ছি এখানে, যেখানে মানুষের জীবন নিয়ে সওদা করা হচ্ছে। শার্ক ট্যাঙ্ক চলছে যে আপনার জীবনের 100% ইকুইটি বিক্রি হবে 10 লাখ টাকায়। ওয়াও, সঙ্গে একটা এক্সাম্পল সেট হবে যে এখানে 18 জন জোগাড় করে যে কোনো বাড়ির মা বোনকে যাচ্ছে তাই করে দাও, দিয়ে 1 লাখ করেও দিতে হবে না ভাই, আরো সস্তায় নিপটে যাবে ভাই, বাকিটা তোমরা হিসেব করে নিও যে 18 জন যদি ভাগ করা হয় 10 লাখ টাকা, এক একজনের 1 লাখ করেও পড়ছে না। তাহলে এত সস্তা সেট করা হয়েছে বাংলার বা আমাদের দেশের মেয়েদের দাম। ভাই আমার মা আমার বউয়ের দাম অনেক বেশি ভাই, এত সস্তায় আমার বোনের জন্য আমি চাই আমার বোনের জন্য একজন ছিল। এবার এই 18 জনের বিচার হচ্ছে না, তার বদলে দিচ্ছে 10 লাখ টাকা। এইবার চোখ খুলে একটা কথা বলি, 18 জন 1 লাখ করে হলে 18 লাখ টাকা হতো, কত সস্তায় নিপটে দিচ্ছে না। আজকে 16ই অগস্ট আর আমি এখন রয়েছি বারুইপুর স্টেশনের কাছে, কারণ আজকে নাকি বন্ধের ডেট রয়েছে যতটুকু যা জানি, কিন্তু বন্ধ কতটা ঠিকঠাকভাবে কাজ করছে সেটা দেখার জন্য বলতে পারো বাইরে বেরিয়েছি। আর আমি আর কস্তুরি একটু এমনি দেখা করবো বলে বেরিয়েছি, কিন্তু তোমরা জানো প্রত্যেকদিন কস্তুরি কিন্তু লেট করে আমাকে ঝোলায়। তো আমি আজকে বারুইপুর স্টেশনে যখন ট্রেনে উঠিনি, আমি তখন বলেছি যে আমি আর 5 মিনিটের মধ্যে নামবো। বলছো মা কি বলছিস, আমি তো এখনো রেডি হয়নি। তাহলে রেডি হও, আমি তো এসে গেছি, আমি দাঁড়িয়ে আছি, কোনো ব্যাপার না। এখন দেখো কটা বাজে, এই হচ্ছে স্টেশন বারুইপুর, এখন এই যে 4:56। চলো, দেখতেই পাচ্ছ সোনারপুর ঢুকছে, লোকজন কিন্তু যথেষ্ট রয়েছে, বন্ধের কোনো ছাপই নেই। তো ফাইনালি ঢাকুরিয়া ঢুকছে আর কস্তুরি চলে এসছে। অনেকক্ষণ আমাকে ফোন করেছিল, আজকে তো ঝাড় খাবো মনে হচ্ছে। কস্তুরি চলে এসছে অলরেডি। আজকে আমার কপালে তো দুঃখ আছে ভাই, কটা বাজে এই হচ্ছে টাইম, এই যাচ্ছে ট্রেন। এর মধ্যেও আমাকে ফোন করেছিল, তখন আমি নিউ গড়িয়া, আমি বলেছি যে আমি নেমে গেছি, অনেকক্ষণ নেমে গেছি, তোর জন্য দাঁড়িয়েছি, তুই কোথায়? বলছে আমি তো অটো স্ট্যান্ডে। ভাই যেই বলেছে অটো স্ট্যান্ডে, আমি ভেবেছি কোথায় অ্যাক্রোপলিসের অটো স্ট্যান্ডে, বলছে না ঢাকুরিয়া অটো স্ট্যান্ডে। আমি তখন রয়েছি নিউ গড়িয়া। আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি আসছি, ওখানে দাঁড়া আমি আসছি বলে আমি ঢাকুরিয়া নেমে এখন যাচ্ছি। যেটা করবো, ওকে গিয়ে আমি টিকিটটা দেখিয়ে বলবো এটাতে টাইমটা দেখ কটা লেখা আছে, দেখলেই বুঝতে পারবে আমি কি স্ক্যামটা করে। এই দেখো কলকাতা মানেই হচ্ছে হলুদ ট্যাক্সি, আর বর্তমানে তো আবার রেপের বদলে 10 লাখ, অন্যরকম কলকাতা। যাই হোক, তো দেখছো আমি অনেকটা পায়ে হাঁটছি, আর আমি দেখতে পেয়ে গেছি দূরে দাঁড়িয়ে আছে। ঝামেলা তো একটা হবেই আজকে, সুদের এক্সপ্রেশনটা আমি দূর থেকে বুঝতে পারছি, হেভি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে হচ্ছে 10-15 মিনিট, ব্যাস আগুন হয়ে গেছে। শুধু দেখো রিয়াকশান কি হয়। 1 মিনিট ফোনটা ধরেই দেখে, আরে কি সুন্দর একটা সূর্য, ওয়াও অসাধারণ লাগছে না ভিউটা, ক্যা বাত। আর ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছে, এই যে রিক্সার এইখানটাতে দেখতে হবে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, আমি দেখতে তো ঠিকই পাবো, সেটাই স্বাভাবিক। এইবার শুধু দেখা যায় কেমন রিয়াকশনটা হতে চলেছে। কিরে, হ্যাঁ কোথায় বসবি? চ গিয়ে বসি। কোন দিকে যাবি? এদিকে যাবি তো, চ। এই তো ফাঁকা আছে নাকি? হ্যাঁ চ। তো আজকে তো যেমনভাবে বলছিলাম আমি ভিডিও শুরুতে যে আজকে বন্ধ, তো তার মধ্যেই তো আমি চলে এসেছি। সিরিয়াসলি বলি, রাস্তায় তেমনভাবে বন্ধের জন্য যে কিছু এফেক্ট করেছে বারুইপুর থেকে ঢাকুরিয়ার মধ্যে এমন কিছু দেখিনি। নর্মাল ট্রেন চলছে, লেকেও দেখতে পাচ্ছি যথেষ্ট লোকজন রয়েছে এখানে। আর এইবার আমি ওকে বলতে চলেছি যে সারপ্রাইজটা আজকে রয়েছে। তো এখন সারপ্রাইজ আমার কাছে রেডিও, এখন গেস করছে। কি গেস করছিস? তুই বাড়ি থেকে বেরিয়েছিস কটায়? আমি বাড়ি থেকে বেরিয়েছি 5টা বাজতে 5। আমি কটায় বেরিয়েছি? তোকে তো বললাম ফোন করে যে 10 মিনিট আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি তার 20 মিনিট আগে 25 মিনিট আগে বেরিয়েছি। তাহলে আমি নেমেছি কটা, তুই কতক্ষণ তাহলে আমাকে দাঁড় করিয়েছিস এতে ঢাকুরিয়া স্টেশনে আন্দাজ? তুই 5টা 10-এ নেমেছিস। হ্যাঁ, আমি 5টা 22-এ আমি ঢাকুরিয়ায় নেমেছি। 5টা 22-এ ও নেমেছে ঢাকুরিয়া, আর আমি 5টা 10-এ নেমেছি। আর বারুইপুর থেকে ঢাকুরিয়া আসতে মোটামুটি কতক্ষণ সময় লাগে? 40 মিনিট। মানে টিকিট কটায় কাটা লেখা আছে একটু দেখ। দাঁড়া আমি তোকে একটু হেল্প করি, কটায় লেখা খুঁজে পাচ্ছিস না? আমিও খুঁজে পাচ্ছি না, টাইম তো দেওয়াই থাকে। এই যে দেখ, তুই আজকে আগে এসেছিলি, ও চাপ খাচ্ছিল যে ও লেট,
मैं खेल गया यहाँ पे, पूरा खेल गया। আমি না একবার হলো মাথায় এসে মালটা ট্রেন থেকে নামেনি। আমি যখন আমি তোকে বলেছি যে আমি চলে এসেছি, আমি তো রাস্তায়, তখন আমি বাড়ির সামনে। কি আর বলবো, আমিও আরেকজন দুটো রিটার্ন টিকিট দে, ফেরত দে। আমি ওইখানে নেমে আমি হেঁটে হেঁটে আবার যাচ্ছিলাম স্টেশনের দিকটা। তারপরে আসিস কেন? টিকিট তো নেই ওখানে। হ্যাঁ আমি ভাবছি আমি তো অটো করে এলাম ঢাকুরিয়া স্টেশনের উপর, দেখতে পেলাম না। তারপরে আমি স্টেশনের উপর থেকে অটো গেছিল, অন্যান্য লোকেদের অটো রাস্তার উপর থেকে যায়। তুই আগে এসে দাঁড়িয়ে থাকিস। হ্যাঁ সে তো দেখতেই পেয়েছিস, ঠিক। নেমে দাঁড়িয়ে আছি, আমি কোথায়? তুই বলি স্টেশনে বসে আছি। না বসে আছি বলিনি, তুই যখন ফোন করেছিস আমি কি বলেছি যে আমি স্টেশনে। আমি কি ভাববো? আমি নিউ গড়িয়া স্টেশনে ছিলাম, মিথ্যে তো বলিনি ভাই। স্টেশন মানে স্টেশন। দাঁড়িয়ে আছিস ভেবে আমি বসে আছি, ভিডিও বানাচ্ছি। আমি এগিয়ে গেলাম দেখতে স্টেশনের দিকে। ইস, আবার ঢোকার সাথে সাথে কি বললাম যে ভাই তুই বলতে পারতে, আমি তুই ভিডিও করছিলি, আমি তো বলতে ভিডিও পারছি করছিলাম। বসে এলাম কোথাও, আমার দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছিল। বাবা, আমার রেকর্ড আছে 4 ঘন্টা। আমি সারা জীবন কথা শোনাবো, মরার আগের দিন পর্যন্ত কথা শোনাবো আমার নিজের ইচ্ছায়। এই হচ্ছে গড়িয়াহাট থেকে একটুখানি ভিতরে এসে, মানে যেখানে আর কি তোমরা ধরো তন্দুর হাউস, রাইট? এই তন্দুর হাউস না, তন্দুর হাউসটা আছে এইখানটা, এই জায়গাটাতে আছে। লোকেশন দেখবে তন্দুর হাউস, তো এইখান থেকে এসেই ঠিক এইখানটায় দেখবে জিসান বলে একটা দোকান আছে। এই জিসানের রোল কিন্তু ফাটাফাটি খেতে লাগে। ও দেখো আবার একটা রিল বানানোর চেষ্টা করছে, নাকি ছবি তুললি? ও, তো এখন রিল ফিল বানিয়ে ওকে এখন আমি ছেড়ে দিচ্ছি অটোতে। বন্ধের দিনে খুব একটা প্রবলেমে আমরা পড়িনি, সব কিছুই নর্মাল চলছে, একদম দেখতেই পাচ্ছ। এখন আমি গিয়ে ট্রেন ধরবো, আমার ট্রেন একটু দেরি আছে বলে আমি দাঁড়িয়ে রয়েছি, তারপরে বেরিয়ে যাবো। বাকিটা যেতে যেতে দেখো। তো ফাইনালি এখন ওই অটোতে করে কস্তুরি বেরিয়ে যাচ্ছে, টাটা দিচ্ছে ওর ভিতর থেকে। তো আমি এখন এসে দাঁড়িয়েছি ফাইনালি বালিগঞ্জ স্টেশনের কাছে, শুনতেই পাচ্ছ ট্রেন হর্ন দিচ্ছে, আর কস্তুরি চলে গেল বাড়িতে। অ্যান্ড আমি একটুও চিন্তা করিনি, কারণ আমি ভরসা রাখি সব পুরুষ মানুষ কিন্তু রাক্ষসের মতো হয় না। কিছু কিছু পুরুষ মানুষ ভালো হয়, যারা বিলিভ করে যে বাড়িতে মা, বোন, বউ, বাচ্চা অনেকে আছে। আমি বাইরের একটা বউ, অন্য কারোর মেয়ে, অন্য কারোর প্রেমিকা, তাদের সাথে বাজে বিহেভিয়ার করলে, বাজে কিছু করলে, কে বলতে পারে কালকে তোমার সাথেও সেই জিনিসটা হবে। তো সেটুকু ভিতর থেকে কেঁপে ওঠো ভাই। তো আমারও সেই কাঁপুনিটা আসে, আমি ওই ভয়টা পাই। আর আমি বিশ্বাস করি আমার সাথে বহু মানুষ এই ভয়টা পায় যে আজকে যে বেরোচ্ছে আমার মা, আমার বোন, আমার প্রেমিকা, তারা কি সেফ ফিরবে। শুধু একটাই কথা বলবো ভাই, এই যে যারা মাঝে মাঝে সিগমা মেল বলে চেঁচাও না ভাই, সিগমা মেল অ্যাকচুয়ালি কি জানো? রাস্তায় যদি কখনো কোনো মেয়ের সাথে একটু মিসবিহেভ হতে দেখো না, মুখ লুকিয়ে অন্যদিকে তাকিয়ে এরকম করে যে পালিয়ে যাও, ম্যাক্সিমাম লোকজনকে দেখি তোমাদের জন্যই এগুলো প্রমোট হয় ভাই। আওয়াজ তোলো, বলতে শেখো ভাই, নাহলে কালকে তোমার বাড়ির বউটার সাথে, তোমার বাড়ির মেয়েটার সাথে হবে এটা। তখন তোমার মনে হবে, যদি সেদিন আওয়াজ তুলতাম না, আজকে হয়তো আরো 5টা লোকের এখান থেকে কনফিডেন্স বাড়তো যে আওয়াজ তুললে কিছু হয়, তারাও তোমার মেয়ের জন্য আওয়াজ তুলতো ভাই। তো তুমি আজকে একটা মেয়েকে বাঁচাচ্ছ না, মানে তুমি ভাবছো অন্যের মেয়ে গেলে যাক, কালকে কে বলতে পারে ভাই তোমার বাড়িতে কি হবে। তাই সবাই আওয়াজ তোলো ভাই, গর্জে ওঠো, ভয় পাও। তাই সিরিয়াসলি বলতে কি ব্লগ বানাবো, বাড়িপুর নেমে গিয়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ব্লগ বানানোর কোনো ইচ্ছাও হচ্ছে না। আমার ক্লোজ যারা, তাদের তো আমি মাথা খেয়েই ফেলেছি, শুধু এটাই বলে যাচ্ছি যে ভাই কোথায় বাস করছি, এটা কোথায় রয়েছে, আমাদের কিছু করা উচিত। দেখো চারপাশে যে ঘটনাটা ঘটছে না, আগের দিন একটা খবর শুনে আমি চমকে গেলাম। আমি জানি না খবরটা রিয়েল নাকি ফেক। যদি, আমি ঈশ্বরের কাছে কামনা করবো যেন ফেক হয়, বাট রিয়েল হলে আমার ভাবতে পারবে না, আমার রাতের ঘুম উড়েছে, মানে ভালো করে ঘুম হচ্ছে না, চিন্তা ভাবনা এই নিয়ে আমি সারাক্ষণ লোকের মাথা খাচ্ছি যে ভাই কি হচ্ছে এটা, মানে এটা কিভাবে, মানে বিশ্বাস করো আমি আমার বাড়ির আশেপাশের বোনেদের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। আমি কস্তুরীর সাথে মানে ওই কমফর্ট জোনটা ফিল করছি না। আমি আমার মাকে সারাক্ষণ ধরে বলে যাচ্ছি, একটা অস্বস্তি হচ্ছে ভাই যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছেটা কি ঘোড়ার ডিম। মানে আমার পাশের দাঁড়িয়ে থাকা মহিলাটা কেন সেফ না, কেন সেফ না, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা সব বাদ দাও ভাই, সব বাদ দাও, কি দরকার জানো? একটা নজিরবিহীন শাস্তি, যেটা দেখে না মানুষের বুক কেঁপে ওঠে যে এটা হয়, এবং এই শাস্তি থেকে যেন কেউ না বাঁচে ভাই, কেউ না বাঁচে। রাজার ছেলে রাজকুমার যদি হয়, সেও যদি করে, তারও যেন এই শাস্তিটা হয়। তারপরে এক্সাম্পল সেট হবে আরো 5খানা দেশের প্রজার কাছে যে ভাই এটা করা যায় না, এটা করা যায় না। কিন্তু না, কি করা হচ্ছে? এই বিচিত্র বীর্য, মানে যার থেকে 18 রকম সিমান বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখে এই মানুষটা, 150 গ্রাম সিমান বেরিয়ে আসছে। জানো তো তোমরা যারা সিগমা মেল বলো, কিসের সিগমা? আসল সিগমা ও,
আসল সিগমা আসল অ্যালফা ওর থেকে 150 গ্রাম, মানে আরো যদি ওকে যদি ওইখানে বসিয়ে অন্য কিছু করতে দেওয়া হয়, তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। ও তো প্রত্যেকদিন 200 গ্রাম 250 গ্রাম করে দেবে না। ভিকি ডোনার তো বাচ্চা ছিল, আসল ডোনার তো ও ছিল। ওর অটোবায়োগ্রাফি বানানো হয়েছিল, আয়ুষ্মান খুরানা ওটাতে কাজ করেছিল। ন্যাকামি হচ্ছে নাকি? আর সেই সময় যে পয়সা ইনকাম করেছিল না ওই স্পাম ডোনেট করে, সেখান থেকে ওই বিচিত্র বীর্যের তরফ থেকে 10 লক্ষ স্বর্ণমুদ্রা। তো আমার একটাই হিসেব, যতটুকু যা আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি, একটা মানুষের থেকে তো 18 রকম বেরোয় না, একরকমই বেরোয়, ঠিক আছে? তো 18 রকম বেরোনোর জন্য 18খানা মুখ লাগে, 18খানা মানুষ লাগে। তাহলে ধরা হচ্ছে বা বোঝাই যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে। তবে কখন বোঝা যাবে না? যখন এরকম করে থাকবে। তো আমি যদি এইভাবেও দেখি, তাহলেও যখন শুনবো যে 18 রকম সিমান পাওয়া গেছে, মানে 18 জন 20 জন ছিল সেখানে কম করে 150 গ্রাম সিমানের উৎস যদি খুঁজতে হয়, চোখ বন্ধ করে আমি বুঝতে পারছি যে 18 রকম সিমান স্যাম্পল যদি থাকে তাহলে 18 জন ছিল। এবার এই 18 জনের বিচার হচ্ছে না, তার বদলে দিচ্ছে 10 লাখ টাকা। এইবার চোখ খুলে একটা কথা বলি, এক একজনের 1 লাখ টাকা করেও দাঁড়াচ্ছে না। 18 জন 1 লাখ করে হলে 18 লাখ টাকা হতো। কত সস্তায় নিপটে দিচ্ছে না, কত সস্তায়। 18 লাখ টাকাও দেওয়ার মতো কথা বলতে পারছে না, 10 লাখ। দারুণ বার্গেনিং করেছেন ভাই, দারুণ বার্গেনিং হয়েছে, এটা ফাটাফাটি লেগেছে আমার। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, এটা আমার ভাইদের তরফ থেকে, যে ভাইরা তাদের মা বোনদের জন্য ভাবে, যে ভাই বোনেরা এইটা সত্যিই চিন্তা করে যে আমাদের দেশের মেয়েদের অবস্থা কি হবে, তাদের সবার তরফ থেকে 10 লাখ কেন 10 কোটি জোগাড় করব। আমি বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, পুরো ইন্ডিয়া ট্যুর করবো, এইভাবে বাটি নিয়ে 1 টাকা করে জুড়ে 10 কোটি বানাবো। কিন্তু বিচার চাই ভাই। আমি একটা বেটার অফার দিচ্ছি, 1 মিনিট, আমি শার্ক ট্যাঙ্ক চলছে না এখানে, আমি বেটার ডিল দিচ্ছি এখানে, যেখানে মানুষের জীবন নিয়ে সওদা করা হচ্ছে, শার্ক ট্যাঙ্ক চলছে, যে আপনার জীবনের 100% ইকুইটি বিক্রি হবে 10 লাখ টাকায়। ওয়াও, সঙ্গে একটা এক্সাম্পল সেট হবে যে এখানে 18 জন জোগাড় করে যে কোনো বাড়ির মা বোনকে যাচ্ছে তাই করে দাও, দিয়ে 1 লাখ করেও দিতে হবে না ভাই, আরো সস্তায় নিপটে যাবে ভাই, আরো সস্তায় নিপটে যাবে। বাকিটা তোমরা হিসেব করে নিও যে 18 জন যদি ভাগ করা হয় 10 লাখ টাকা, এক একজনের 1 লাখ করেও পড়ছে না। তাহলে এত সস্তা সেট করা হয়েছে বাংলার বা আমাদের দেশের মেয়েদের দাম। ভাই আমার মা আমার বউয়ের দাম অনেক বেশি ভাই, এত সস্তায় আমার বোনের জন্য আমি চাই না। আমি চাই আমার বোনের জন্য এক্সপেন্সিভ কিছু হোক, এবং সেটা হচ্ছে একটা ন্যায্য বিচার হোক। যদি এর জন্য ন্যায্য বিচারের জন্য আপনাকে যদি কিছু দিতে হয়, সেটা আপনি মুখ খুলে বলুন, সবাই মুখ খুলে বলুন যে আমাকে এত টাকা অনুদান দিলে আমি করে দেবো। তাহলে আমি আমার যে ভিডিও দেখছে আমার ভাইয়েরা সবাই মিলে একসাথে বাটি নিয়ে বেরোবো কালকে, ভাই বোনেরা নিয়ে পুরো দরকার পড়লে লোকের পায়ে ধরবো, 1 টাকা জড়ো করব, 10 লাখ কেন 10 কোটি দিয়ে আসবো। কিন্তু বিচার যেন হয়। এই 18 জন বিচিত্র বীর্যের বিচার চাইছি না, 18 জন ঢং করে র্যালি করতে পারবো না যে বিচিত্র বীর্যের 18 রকম বীর্যের অ্যানালিসিস দাও, না, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ছোট থেকে তো পড়াশোনা শেখানো হয়েছে, শিক্ষার হার কমে গেছে সেটা অন্য কথা, পাস ফেল উঠে গেছে বলে তো এই নয় যে কিচ্ছু পড়িনি। যারা সত্যি দায়িত্ব নিয়ে পড়াশোনা করেছে তারা জানে 18 রকম স্যাম্পেল বেরোয় না একজনের থেকে ভাই, ঠিক আছে? তো বিচার চাই, বিচার হোক, উই ওয়ান্ট জাস্টিস, পয়সা নয়, টাকা চাই না।